বেঙ্গল ফাইলসে কি হলো, যার জন্য কলকাতার পুলিশকে এরকম একটা নষ্টামির ভূমিকায় নামতে হলো। আমি নষ্টামি বলছি কারণ যেভাবে কাঁচি দিয়ে সেই কেটে দেওয়া হয়েছে, তার কেটে দেওয়া হয়েছে, অসভ্যতা। আজ থেকে 80 বছর আগে 1946 সালে যেটা হয়েছিল, সেটাতে মমতার এত অসুবিধে কিসের হচ্ছে, এইটা আমার সরাসরি জিজ্ঞেস করতে ইচ্ছে করে। আমি আবার বলছি, তো অসুবিধাটা মমতারই হচ্ছে, কারণ তৃণমূল কোনো দল নয়। তৃণমূলের বাকিগুলো পড়ে পুলিশ টুলিশ তো কথা ছেড়েই দিলাম। আজকে পুলিশকে একটা, মানে যে কাণ্ডটা করলো সেটাতে পুলিশকে একটা রাস্তার গুন্ডার স্তরে নামিয়ে এনেছে মমতা। পুলিশকেও বলিহারি যে এই যেখানে ঘটনাটা হয়েছে তার কাছেই মমতা একজন পুলিশকে বলেছিলেন প্রকাশ্যে আপনাকে ধরে চাবকানো উচিত, একজন পুলিশ অফিসারকে বলেছিলেন। যাক সে কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে মমতার এমন কি অসুবিধে হলো এই ছবিটাতে যে পুলিশকে এরকম এই কেওড়ার ভূমিকায় নামিয়ে এরকম অসভ্যতা করতে হলো। তো ওরা হিন্দু হিসেবে ওর বিরুদ্ধে যেতে আরম্ভ করেছে। উনি ভাতা দিয়ে সকলকে ডুবিয়ে দিচ্ছেন, হানা দেবো তানা দেবো, লক্ষ্মীশ্রী, হাওড়া শ্রী, ব্যাটরা শ্রী, যত রকম আছে সব দেব। এইসব দিয়েও কিন্তু হিন্দুদের বাগ বাড়ানো যাচ্ছে না। এখন হিন্দু মতামত, হিন্দু পোলারাইজেশন তার বিরুদ্ধে হতে চলেছে। এই ছবিটা যদি আসে তাহলে তো সেটা একটা বিরাট আকার ধারণ করবে। এটা কারণ দেখতে পাওয়া যাবে যে মুসলমানরা কি করে হিন্দুদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে। হিন্দু নিধন না, আমি বলছি তো, তোমাকে বললাম একটুখানি আগে কি হিন্দু নিধন হয়েছে, হিন্দু মেয়েদের ধর্ষণ করা হয়েছে, হিন্দুর বাড়িতে যে গরু ছিল সেই গরু কেটে সেই গরুর সেই মাংস জোর করে হিন্দুদের মুখে ঠুসে দেওয়া হয়েছে। এইরকম সব কাণ্ড হয়েছে। রানা সরকার ফোড়েগুলোর কথা শোনো কেন? এইসব মানে রাস্তায় চড়ে বেড়ায় এই ফোড়েগুলো, এরা মানে খেতে পায় না মমতার কাছ থেকে বা ওদের ওই বিশ্বাস ভ্রাতৃদ্বয়ের কাছ থেকে ভিক্ষে করে কিছু পায়। এদের কথা শুনে কি হবে? কোনো এদের মন্তব্য করার মতো লোকই যে মোহাম্মদ আলী জিন্না বা সোহরাওয়ার্দী বা অন্য যারা ছিলেন, গোলাম সারোয়ার ইত্যাদির বংশধরদের নিয়ে মমতা খুব চিন্তিত? একদম চিন্তিত নয়। মমতা শুধু একটি লোককে নিয়ে চিন্তিত, তার নাম মমতা ব্যানার্জি। একমাত্র মমতা ব্যানার্জি নিজের স্বার্থ নিয়ে চিন্তিত। মমতা আর কিচ্ছু বোঝে না, শুধু নিজের স্বার্থ বোঝে। নিজে যে যাতে অনন্তকাল ওই মসনদে বসে থাকতে পারে, এটা করাই হচ্ছে মমতার, এটা নিশ্চিত করাই হচ্ছে মমতার একমাত্র উদ্দেশ্য। তার কারণ যদি না তা করা হয়, যদি মমতার মসনদ গদি থেকে পিছলে যায়, তাহলে তো ভয়াবহ ব্যাপার। ক্ষমতা থাকলে একটা গুজরাট ফাইলস বানান। তুই বানা না, এই একটা আশ্চর্য জিনিস আমার মাথায় ঢোকে না। আপনি কুণাল ঘোষের তো কথা আমি বলেছি, যে কুণাল ঘোষ জেলের গাড়িতে ওটার সময় বলেছিল মমতার বাড়িতে গাদা গাদা সব সারদার টাকা রাখা আছে। তারপর 3.5 বছর ধরে জেল খেটে এসে তারপর তারা চটি চেটে পাতলা করে দিয়েছে। কুণাল ঘোষ চটি চেটে পাতলা করে দিয়েছে। সেই কুণাল ঘোষ এখন গুজরাট। তো কুণাল ঘোষ বানাক না। বাকিরা যে বিবেক অগ্নিহোত্রী কি কুণাল ঘোষের ফরমাস খাটতে এসছে এখানে? অনেকে বলছে, এরা সব বলছে আপনি গুজরাট ফাইল গুজরাট ফাইল আছে, পারজানিয়া বলে একটা সিনেমা আছে, আরো আছে। হ্যাঁ, সবরমতি টবরমতি অনেক আছে। বিবিসি ওয়ার্ল্ড। একটা কথা বলে শেষ করিনি, একটা কথা, হ্যাঁ বিবিসি ডকুমেন্টেও আছে। একটা কথা আমি বলে শেষ করিনি, সেটা হচ্ছে যে এইসব যারা এই বিবেক অগ্নিহোত্রীর মতন যারা ফিল্ম করেন, তারা কি ওদের ফরমাস খাটার লোক? ওরা কি ওদের গৃহবৃত্ত? ইচ্ছে করলে তুই বানা না। তুই বানালে তো তখন ধরা পড়বে যে গুজরাটে আরম্ভ হয়েছিল, গুজরাটের দাঙ্গা আরম্ভ হয়েছিল কারণ এই ঘাঁচি মুসলমানরা, গোদরার ঘাঁচি মুসলমানরা নিরস্ত্র হিন্দুদের, তীর্থযাত্রীদের কামরায় আগুন লাগিয়ে দিয়েছিল, তাই থেকে আরম্ভ করেছি। তুই বানা, এগুলো সব ধরা পড়বে। না, বানাবে না। আপনি বানান না, আপনি এটা বানান না, আপনি ইউপির ফাইল বানান না, আপনি মণিপুরের ফাইল বানান। ধুর, কুণাল ঘোষ এটা মানুষ নাকি? কুণাল ঘোষ এটা মানুষ নাকি? ব্রাত্য বসু কুণাল ঘোষের মতন এত নিচু স্তরের জীব নয়, কিন্তু ব্রাত্য বসু ওর ইয়েতে মাস্টার নিজা শিখিয়ে দিয়েছে, ব্রাত্য বসু তাই বলছে। আর কুণাল ঘোষ, হ্যাঁ সেই জন্য তো একজন শুভেন্দু অধিকারী বলেছে যে এই রাজ্যটার নাম হোক প্রমিলেশ্বরাবাদ।
প্রমিলেশ্বর হচ্ছে এর বাবা, মমতা ব্যানার্জির বাবা। মমতা ব্যানার্জি তো রাজ্যটাকে নিজের জমির বাবার জমিদারি মনে করেন, সেই জন্য রাজ্যটার নামও প্রমিলেশ্বরাবাদ। আমি জানি না, এটার সাথে আমি সম্পূর্ণ একমত নই, এই যে শুভেন্দু যা বলেছেন, কিন্তু তাহলে এর মধ্যে কিছুটা সত্য নিহিত আছে, এটা অস্বীকার করা যায় না। পশ্চিমবঙ্গ মানে মমতা, এবং মমতা একচ্ছত্র ক্ষমতা চাই। এই একচ্ছত্র ক্ষমতা যদি না হয়, মমতা যদি ক্ষমতা থেকে পিছলে যান, তাহলে তার ফল হবে ভয়াবহ হতে পারে। কুণাল ঘোষ অভিনয় করতে পারে, অনিল বিশ্বাস মারা গেছে এখন, অতএব অনিল বিশ্বাসের তো তার ভূত এসে এখানে করবে না। মানে ভোটার তালিকায় ভূত থাকতে পারে, কিন্তু কমিউনিস্টরা যেহেতু ভূতের অস্তিত্বে বিশ্বাস করে না, সেই জন্য অনিল বিশ্বাসের এতে কোনো ক্ষতি হবে। বামদের কোনো অস্তিত্বই নেই এখন। বামরা কি বাধা দেয়, তাদের কোনো অস্তিত্বই নেই। এই গতকাল আমি গিয়েছিলাম, অরিন্দম শীলের কথা কি, কে অরিন্দম শীল, কোথাকার অরিন্দম শীল, কে সে খায় না দেয়, কিসের ডিরেক্টর? আরে এরা সব ডিরেক্টর, মানে এরা হলো ওই বিশ্বাস ভ্রাতৃদ্বয়ের ভিক্ষায় বা তাদের কাছে ভিক্ষা মেঘে খায়, এরা আবার কি ডিরেক্টর? আর বাংলায় কটা সিনেমা হয়, কি তার কে দেখে, তার কিসের ডিরেক্টর? অরিন্দম শীলের কথায় ঠিক হবে যে কে সাম্প্রদায়িক আর কে ধর্মনিরপেক্ষ? মমতা ব্যানার্জি যে নির্লজ্জের মতন মাথায় কানের পেছন দিয়ে কাপড় দিয়ে ইয়ের সঙ্গে, এই ফিরাদ হাকিমের সঙ্গে নানা রকম নটঙ্কি করে, সেটা সাম্প্রদায়িকতা নয়, সেটা অসভ্যতা নয়, ওটা সাম্প্রদায়িক উস্কানি নয়। এই যে কানের পেছন দিয়ে কাপড় দিয়ে মাথা ঢেকে হাতগুলো খুলে, এইটুকু জ্ঞানও নেই যে ইসলামে স্ত্রী এবং পুরুষ একসাথে নামাজ পড়া বারণ, এইটুকু জ্ঞানও নেই। আল্লাদে আটখানা হয়ে একেবারে দু হাত খুলে এরকম করে নামাজ পড়ে। কি বলবো এদের, এগুলো মানে মমতা বাদে বাকিগুলো আমি বললাম তো ফোড়েস্ব অদম। বেঙ্গল ফাইলস কালকে আপনারা দেখলেন যে ট্রেলার লঞ্চেই কার্যত বাধা, প্রশাসনিক বিভাগ যেভাবে ঝাঁপিয়ে পড়লো, তারা বলল পুরসভার নাকি অনুমতি নেই। আমি বলছি একটা সিনেমা আসছে বেঙ্গল ফাইলস, নামটাই কি আতঙ্কের কারণ? কারণ বেঙ্গল ফাইলস এর যে ট্রেলারটা আমরা দেখলাম, তাতে এমন একটা ঘটনা দেখানো হচ্ছে, তাতে কেন আমাদের এই তৃণমূল সরকারের আপত্তি হবে? আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, কথা বলবো স্যারের সাথে। স্যার, কেন আপত্তি? এর আগে আমরা দেখেছি কাশ্মীর ফাইলস, আমরা দেখেছি কেরালা ফাইলস, এগুলোর কোনোটাই কোনো রাজ্য সরকারের মনোপুত নয়। তা সত্ত্বেও তো বিবেক অগ্নিহোত্রীকে সেগুলো শুট করতে দেয়া হয়েছে, এবং ছবিগুলো প্রচুর মানুষ দেখেছে। এমন নয় যে ছবিগুলো ফ্লপ হয়েছে বা এরকম ধরনের কিছু হয়েছে। বেঙ্গল ফাইলসে কি হলো, যার জন্য কলকাতার পুলিশকে এরকম একটা নষ্টামির ভূমিকায় নামতে হলো। আমি নষ্টামি বলছি কারণ যেভাবে কাঁচি দিয়ে সেই কেটে দেওয়া হয়েছে, তার কেটে দেওয়া হয়েছে, অসভ্যতা করা হয়েছে। একজন যে পরিচালক যিনি এই শুটিং আরম্ভ করেছিলেন, তার শুটিং এর মাঝখানে এসে এরকম অসভ্যের মতো আচরণ করা হয়েছে, তো আর কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। এক হতে পারে, বলতে পারো যে এটা হচ্ছে তৃণমূলের চিরাচরিত হয়েছে, তৃণমূলের গুন্ডামি, কেওড়ামি, তোলাবাজি, এই সমস্ত জিনিস তৃণমূলের মজ্জাগত, সেই জিনিসটাই করছে। কিন্তু কেন করছে? কারণ তৃণমূল তো কোনো একটা দল নয়, তৃণমূল একটা ব্যক্তির সম্প্রসারণ মাত্র। একটা ব্যক্তি মমতা ব্যানার্জি, তার সম্প্রসারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস, বাকি সব ফোড়ে, ওগুলোকে আমি হিসেবের মধ্যেই রাখি না। এই বইটার প্রধান প্রতিপাদ্য বিষয় হচ্ছে গ্রেট ক্যালকাটা কিলিং, 1946 সালে যে হয়েছিল, যে কলকাতায় যে দাঙ্গা হয়েছিল, যে বিভৎস হত্যাকাণ্ড হয়েছিল, সেটা, হ্যাঁ সেটা, এবং নোয়াখালীর হত্যাকাণ্ড সম্বন্ধে মানুষকে কিছু জানানোর এই উদ্দেশ্যে। তো এই ছবিটাতে এমন কথা কেউ বলেনি যে এই ছবিটাতে অসত্য আছে। হ্যাঁ, সত্য আছে, সেটা ইতিহাস, এবং সেই ইতিহাস কেন মানুষের চোখে প্রকাশ পাবে না, এর কোনো উত্তর আমার কাছে নেই, মমতার কাছেও নেই। কিন্তু যে প্রকাশ পাবে না, এর উত্তর যেমনি নেই, তেমনি প্রকাশ পেলে কি বিপদে উনি পড়বেন তারও কোনো উত্তর ওর কাছে নেই। বিপদে উনি পড়বেন, বিপদটা কি? তার কারণ দুটো ঘটনাতেই, অর্থাৎ কলকাতার এবং নোয়াখালীর ঘটনাতেই, দুটোতেই
সেই সময়কার মুসলিম লীগ একেবারে সংঘবদ্ধভাবে হিন্দুদের ওপর যে কুৎসিত অত্যাচার চালিয়েছিল সেইটার বিবরণ এই ছবিতে ধরা আছে। সেই সময়কার তো ঘটনা পুরোপুরি আবার পুনর্নির্মাণ করা যায় না, অতএব যতটুকু পেরেছে করেছে। আমি দেখিনি, দেখলে বলতে পারবো সেটা যথাযথ কিনা, কিন্তু করেছেন। একদম আমার জানা ঘটনা, কারণ আমি গত 30 বছর ধরে এই নিয়ে গবেষণা করছি। আমার যে বইটি যা ছিল আমার দেশ, তা তো এই নিয়েই লেখা। তার মধ্যে সেটা শুধু এই নিয়ে নয়, তার মধ্যে পূর্ব পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে হিন্দুদের ওপর, বাঙালি হিন্দুদের ওপর বাঙালি মুসলমানরা যে নির্যাতন করেছে সেই নির্যাতনের ইতিহাস আছে। কিন্তু শুরুটাই হচ্ছে এই কলকাতার দাঙ্গা এবং নোয়াখালী নির্যাতন। নোয়াখালীতে কোনো দাঙ্গা হয়নি, নোয়াখালীতে একতরফা হিন্দুদের খুন করেছিল। সরস্বতী পুজো কিছু না, নোয়াখালীতে বলপূর্বক ধর্মান্তরকরণ করেছিল, ধর্ষণ করেছিল, খুন করেছিল, জোর করে বাড়ির পোষা গরুটি কেটে সেই গরুর মাংস খাইয়েছিল। তারপর রাজেন্দ্রলাল রায়চৌধুরী বলে একজন, তার মাথাটা কেটে করে একটা প্লেটে করে ওদের যে নেতা ছিল গোলাম সারোয়ার বলে, সেই গোলাম সারোয়ারের হাতে দেয়া হয়েছিল। এইরকম ধরনের জিনিস হয়েছিল। তো এগুলো দিলে অসুবিধে কিসের, এটা কিন্তু বুঝতে খুব রাজনৈতিক পরিপক্কতা লাগে না। এটার কারণ হচ্ছে যে মমতা যেভাবে মুসলিম তোষণ করছেন, করে চলেছেন, আজ গত 2011 সাল থেকে করছেন, তার অবশ্যম্ভাবী ফল হিসেবে আমরা দেখেছি যে এখন হিন্দু পোলারাইজেশন আরম্ভ হয়েছে। হিন্দুরা হিন্দু হিসেবে ওর বিরুদ্ধে যেতে আরম্ভ করেছে। উনি ভাতা দিয়ে সকলকে ডুবিয়ে দিচ্ছেন, হানা দেবো তানা দেবো, লক্ষ্মীশ্রী, হাওড়া শ্রী, ব্যাটরা শ্রী, যত রকম আছে সব দেব। এইসব দিয়েও কিন্তু হিন্দুদের বাগ বাড়ানো যাচ্ছে না। এখন হিন্দু মতামত, হিন্দু পোলারাইজেশন তার বিরুদ্ধে হতে চলেছে। এই ছবিটা যদি আসে তাহলে তো সেটা একটা বিরাট আকার ধারণ করবে। আমার কাছে, আমি যতদূর জানি 1980 সালে বিজেপির জন্ম হয়, বা তৃণমূল কংগ্রেসও এই 1946 সালের সাথে কোনো যোগ নেই। তাহলে এই সরকার আপত্তি করছে কেন? আমি বলছি বিজেপি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এই মুভিটা বিজেপির উদ্দেশ্য সাধনের জন্য নাকি আসছে। আমি বলছি বিজেপির তো এই ঘটনায়, যখন ঘটনাটা ঘটেছিল 1946 সালে, যা বলা যাচ্ছে, আমি বলছি 1980 সালে তো বিজেপি জন্ম হয়েছে, তাহলে কেন যোগ করে দেওয়া হচ্ছে? তৃণমূলের জন্ম তো 1997 সালে হয়েছে, কেন যোগ করে দেওয়া হচ্ছে? একটাই মাত্র কারণ, সেটা হলো যে তোষণ। ওই তোষণের মুখোশটা খুলে যাবে। এই তোষণের মুখোশটা খুলে গেলে যেরকম করে মমতা হিন্দু মুসলমান ভোটের মেরুকরণ করেছেন, সেরকম করে হিন্দু ভোটের মেরুকরণ হয়ে যাবে, এই আশঙ্কাটা মমতা করছে। আমি মানে এই যে ওই দিনের যে ঘটনা, মানে কি ঘটনা, মানে সকাল থেকে শুরু হয়ে আমরা শুনেছিলাম একটা কলকাতায় মঞ্চ রাখা হয়েছিল, ডাইরেক্ট অ্যাকশন ডে বলে ঘোষণা করা হয়েছিল। মানে একটু যদি আমাদেরকে একটু। ডাইরেক্ট অ্যাকশনটা হচ্ছে কি, একটু ইতিহাস আছে, একটু বলতে হবে। 1946 সালে ব্রিটেনে যে সরকার ছিল, শ্রমিক দলের সরকার, তারা সিদ্ধান্ত করেছিল যে ভারতকে স্বাধীনতা দিতে হবে। কিন্তু কার হাতে স্বাধীনতা দেবে, সেই স্বাধীনতা দেবার জন্য কার হাতে দেবে সেটা নিরূপণ করবার জন্য তারা ব্রিটেন থেকে একজন উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি দলকে পাঠালো। তার মধ্যে 3 জন ছিলেন, ভাইকাউন্ট আলেকজান্ডার, লর্ড প্যাথিক লরেন্স, আর একজন কেউ একটা ছিলেন। তো এরা 3 জন ঘুরে ঘুরে ভারতের সমস্ত রাজনৈতিক দলের সাথে কথা বললেন, এবং কথা বলে টলে এরা প্রথমে একটা সিদ্ধান্ত করেছিলেন যে গ্রুপিং প্ল্যান বলে একটা জিনিস করা যায়, এবং সেই গ্রুপিং প্ল্যান করলে পরে ভারতকে ভাগ করতে হয় না, ভারতকে অখণ্ড রাখা যায়। এই গ্রুপিং প্ল্যানটা কংগ্রেস মেনে নিয়েছিল, তৃণমূলও মেনে নিয়ে, সিপিএম, সরি মুসলিম লীগও মেনে নিয়েছিল। কমিউনিস্ট কোনো ধর্তব্যের মধ্যে ছিল না, কংগ্রেস মেনে নিয়েছিল, মুসলিম লীগ মেনে নিয়েছিল। এবং এই দুটো দলের মেনে নেওয়ার ফলে মোটামুটি ধরে নেওয়া হয়েছিল যে গ্রুপিং হবে এবং দেশ ভাগ হবে। তারপরে কি হলো, তার ইতিমধ্যে কংগ্রেসের যে সভাপতির দায়িত্বটা আগে ছিল মৌলানা আবুল কালাম আজাদের কাছে, চলে গেল নেহরুর কাছে। নেহরুর এই বিষয়ে কিছু বদমতলব ছিল।
নেহরুর মতলব এই ছিল যে নেহরু চাইছিলেন যে উনি একচ্ছত্র ক্ষমতা ভোগ করবেন, যেরকম মমতা চাইছে। গ্রুপিং প্ল্যান হলে তো তা হবে না। সেই জন্য উনি একটা ঘোষণা করে দিলেন যে না, ও গ্রুপিং প্ল্যান ফ্যান বাজে জিনিস, ও আমরা মানি না। এই সমস্ত এই কথাগুলো আমি কোথা থেকে বলছি, মৌলানা আজাদ নিজের আত্মজীবনীতে লিখে গেছেন যে জওহরলাল নেহরু এরকম করছেন। আর যখন জওহরলাল নেহরু এরকম ঘোষণা করে দিল, তখন সঙ্গে সঙ্গে জিন্না একটা পাল্টা ঘোষণা করলো যে হিন্দুদের বিশ্বাস করা যায় না, কখনো এই কথা বলছে কখনো সেই কথা বলছে, অতএব আমরাও গ্রুপিং প্ল্যান থেকে সরে এসছি, ওরা সরে এসছে, আমরাও সরে এসছি, গ্রুপিং প্ল্যান বাদ, খারিজ। এখন আমরা ডাইরেক্ট অ্যাকশনে যাব, অর্থাৎ প্রত্যক্ষ সংগ্রাম। সেই প্রত্যক্ষ সংগ্রামের চেহারাটা কি হবে, সব সাংবাদিকরা ওকে জিজ্ঞেস করলো। উনি বললেন, আই এম নট গোয়িং টু ডিসকাস এথিক্স, অর্থাৎ আমি নীতিশাস্ত্র তোমাদের সঙ্গে এখানে আলোচনা করব না। কিন্তু তলায় তলায় প্রত্যক্ষ সংগ্রামের যে রূপরেখা, সেটা ও তৈরি করতে আরম্ভ করেছিল জিন্না, এবং তাতে তার প্রধান লোক ছিল হুসেন শাহিদ সোহরাওয়ার্দী। এই সোহরাওয়ার্দী একটা অত্যন্ত নিম্ন স্তরের চরিত্রহীন লোক ছিল, খুব বড় লোকের ছেলে, পয়সা কড়ি প্রচুর আছে, কিন্তু অসভ্য অসভ্য চরিত্রহীন টাইপের লোক। সে কতগুলো হাওড়ার কিছু নিচু স্তরের গুন্ডা মিনা পেশোয়ারিদের নিয়ে ঘুরে বেড়াতো। এদের নিয়ে সে একটা মতলব করলো, এবং কলকাতার মুসলিম সমাজে মুখে মুখে, কোনো কিছু লিখে নয়, মুখে মুখে প্রচার করতে লাগলো যে না, এইরকম একটা প্রত্যক্ষ সংগ্রাম হতে চলেছে 16ই আগস্ট, এবং সেদিন প্রচন্ড হিন্দু খুন হবে, সব মুখে মুখে। এবং মুখে মুখে কথাটা ছড়িয়ে গেল মুসলিম সমাজের মধ্যে। হিন্দুরা বিশেষ কিছু টের পেল না, টের পেলেও খুব সিরিয়াসলি নিল না, এরকম চলতে লাগলো। তারপরে চলে যখন 16ই আগস্ট এলো, তখন দেখা গেল যে ময়দানে একটা সভা হচ্ছে। 16ই আগস্ট ছুটি ঘোষণা করে দিল মুসলিম লীগের সরকার তখন, অবিভক্ত বাংলায় তারা ছুটি ঘোষণা করে দিল। তারপরে যখন গড়ের মাঠে সভা হলো, সেই সভায় দেখা গেল সেখানে হাওড়া থেকে জুট মিল ওয়ার্কাররা, মুসলিম জুট মিল ওয়ার্কাররা এসছে। তাদের কারুর হাতে কোদাল, কারুর হাতে শাবল, কারুর হাতে গাদা বন্দুক, কারুর হাতে ইট পাথর, যে যা যেরকম মারণাস্ত্র সম্ভব সবাই নিয়ে এসছে। সবই মুখে মুখে নিশ্চয়ই বলে দেওয়া হয়েছিল। এবং কমিউনিস্টরা তার মধ্যে আগাগোড়া বলে যাচ্ছিল যে 16ই আগস্ট কিন্তু ওই দিবস পালন করতে হবে, প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালন করতে হবে, নাহলে বিপদ হবে। কমিউনিস্টের মাধব মুন্সি বলে কমিউনিস্টদের নেতা, এরা ফারুকি বলে কমিউনিস্টদের নেতা, এরা সব করে যাচ্ছিল। সেই সভাটাতে কংগ্রেসের কোনো নেতা ছিল না, শুধু মুসলিম লীগের নেতা ছিল এই সোহরাওয়ার্দী, আর তার সঙ্গে জ্যোতি বসু ছিল। জ্যোতি বসু খানিকক্ষণ বাদে পালিয়ে যায়। তারপর সোহরাওয়ার্দী তখন ঘোষণা করে দেয় যে না, এবার তোমরা নেমে পড়ো, আজ থেকে প্রত্যক্ষ সংগ্রাম শুরু, তোমরা সব তৈরি হয়ে এসেছো আমি দেখছি, পুলিশ মিলিটারি তোমাদের কিছু বলবে না, ওদের যা বলে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে তারা নেমে পড়ে এবং সেদিন হিন্দু খুন করতে আরম্ভ করে। প্রথমেই তারা, হ্যাঁ, ওরা প্রথমে, এই বিষয়ে এটা আমার বইতে আছে, প্রথমেই ওরা চৌরঙ্গির একেবারে ধর্মতলার মোড়ে একটা বন্দুকের দোকান, এই বন্দুকের দোকানটা লুট করে সেখান থেকে বন্দুক নিয়ে নেয়, নিয়ে খুন করতে আরম্ভ করে যাকে সামনে পায়। হিন্দুর দোকান টোকান সব লুটপাট করে। তারপর গঙ্গার মধ্যে যে সমস্ত হিন্দু মাঝি ছিল আর স্টিম লঞ্চ ছিল যাদের মুসলিম সারিং ছিল, সেই মুসলিম সারিংরা সেই ধাক্কা মেরে সেই সব এদের ডুবিয়ে দেয়, এবং 2 দিন ধরে এই ধ্বংসলীলা চলে। আর হিন্দুরা এত হকচকিয়ে গিয়েছিল যে তারা বুঝতে পারছিল না এর উত্তরে কি করবে। ইতিমধ্যে হিন্দুরা সংঘবদ্ধ হতে আরম্ভ করেছিল, এবং তার একেবারে সম্মুখে ছিলেন গোপাল মুখোপাধ্যায়, যাকে গোপাল পাঁঠা বলে আমরা জানি। পাঁঠার দোকান ছিল, মানে মাংসের দোকান ছিল বলে কলেজ স্ট্রিটে, সে দোকানটা এখনো আছে, ভূতপূর্ব রাজবন্দী ইত্যাদি লেখা আছে। তো ওই দোকানটার থেকে ওই গোপাল পাঁঠা এবং ভানু বোস বলে একজন ছিলেন, এরা সব লোকজন জোগাড় করেন। এর সঙ্গে যে বিহারি কালোয়ার যারা আছে, কালোয়ার মানে যারা লোহার ব্যবসা করে মানিকতলার, আর সর্দারজিরা, কারণ সেই সময় বাস ট্যাক্সি সমস্ত সর্দারজিরা হাতে ছিল। সর্দারজিরা, বিহারি কালোয়াররা এবং এই এরা গোপাল পাঁঠার লোকজন, তারা প্রতি আক্রমণ আরম্ভ করে।
16ই আগস্ট 17ই আগস্ট শুধু হিন্দু খুন হয়েছিল, কিন্তু 18ই আগস্ট থেকে এমন প্রতি আক্রমণ হতে লাগলো এবং মুসলমানদের উপর এমন মানে আক্রমণ হতে লাগলো যে সোহরাওয়ার্দী বাধ্য হলেন পুলিশ আর মিলিটারিকে ডেকে আনতে। পুলিশ আর মিলিটারিকে ডেকে আনলেন। 18, 19 দুদিন ধরে এই প্রতি আক্রমণ চললো। তখন মুসলমানরা কিছু করতে পারছে না, মুসলমান প্রতি আক্রমণ চললো। আর সোহরাওয়ার্দী এই সময় পুলিশের কন্ট্রোল রুমে বসে হাউ হাউ করে কেঁদেছিলেন আর বলছিলেন, বেচারা আমার নির্দোষ মুসলিমরা, ওরা কি করেছে। এই তথ্যগুলো আমি কোথা থেকে পেলাম? আমি তো তখন ওখানে ছিলাম না। এই তথ্যগুলো লিখেছেন অশোক মিত্র ওর আত্মজীবনীতে। কোন অশোক মিত্র? দুজন অশোক মিত্র আছে, কালো অশোক মিত্র আর ফর্সা অশোক মিত্র বলা হয়। এই ফর্সা অশোক মিত্র যিনি আইসিএস ছিলেন এবং পরবর্তীকালে লোক গণনা কমিশনার হয়েছিলেন, তার জীবনীতে, আত্মজীবনীতে এই কথাগুলো লেখা আছে। এবং তার ফলে হয়ে গেল, কিন্তু এই ঘটনাটা হবার ফলে মোহনদাস গান্ধী আর জওহরলাল নেহরু এত ভয় পেয়ে গেল যে বললো, না না না, ঠিক আছে, আমরা এতে সম্মতি দিয়ে দিলাম, আমরা দেশ হয়ে। হ্যাঁ, তো ওই মোহনদাস গান্ধী বলেছিল, গোপাল পান্ডা বলেছিল, মাথা খারাপ নাকি? অস্ত্র জমা করা সুইসাইড করা একই কথা। তো সেসব কিছুই করেনি। এইটা হচ্ছে খুব সংক্ষিপ্ত ইতিহাস যেভাবে কলকাতা দাঙ্গা হয়েছে। আছে যা ছিল আমার দেশ সেটাতে আছে। আরেকটা জিনিস আমি বলছি, এই যে রানা সরকার একজন প্রযোজক, তিনি বলছেন সাম্প্রদায়িক উস্কানির জন্য বিবেক অগ্নিহোত্রী বাংলায় এলেই তাকে অ্যারেস্ট করা হবে। কে রানা সরকার? ফোড়েগুলোর কথা শোনো কেন? এইসব মানে রাস্তায় চড়ে বেড়ায় ফোড়েগুলো, এরা মানে খেতে পায় না মমতার কাছ থেকে বা ওদের ওই বিশ্বাস ভ্রাতৃদ্বয়ের কাছ থেকে ভিক্ষে করে কিছু পায়। এদের কথা শুনে কি হবে? কোনো এদের মন্তব্য করার মতো লোক